সবাইকে স্বাগতম জানাচ্ছি এমএফএক্স ইউনিভার্সিটির আজকের ভিডিওতে আমরা জানবো যে ট্রেডিং এর ইন্ডিকেটর আসলে গুরুত্বটা কেমন এবং ইন্ডিকেটর কি আসলে আমাদের দরকার আছে কিনা অ্যাজ আ প্রাইস অ্যাকশন ট্রেডার, অ্যাজ আ স্মার্ট মানি কনসেপ্ট ট্রেডার, অ্যাজ আ ম্যানিপুলেশন ট্রেডার, যাই বলেন না কেন আপনি আমাকে। আহ, আমার স্টার্টিং ছিল প্রাইস অ্যাকশন নিয়ে, একদম ইন্ডিকেটর ছাড়া আমি কাজ করতাম। দেন এমন একটা সময় ছিল যখন আমার চার্টের মধ্যে 4-5টা ইন্ডিকেটর ছিল, যখন আই ওয়াজ রিয়েলি নিউ। এরপরে যখন আসলে প্রাইস অ্যাকশন নিয়ে কাজ করা শুরু করছি তখন আসলে ইন্ডিকেটর তেমন ইউজ করতাম না। এরপরে দেখা যাচ্ছে যে প্রাইস অ্যাকশনের জন্য আসলে কিছু কিছু জায়গায় যে আসলে অ্যাকুরেসি বাড়ানোর জন্য বা কনফার্মেশনের জন্য আমরা নানা রকম ইন্ডিকেটর ইউজ করা শুরু করছি। এবং আমার করার মতে আমি আসলে এখন পর্যন্ত বাই 2025 এখন পর্যন্ত প্রায় আমার 46টার মতন ট্রেডিং এর উপর আমার কোর্স করা হয়েছে, অ্যাপার্ট ফ্রম সিএমটি। সিএমটি শুধু ধরতে গেলে ওখানে আরো একটা অ্যাড হইতেছে। বাট সিএমটির কথা যেহেতু আসলে, সিএমটির মধ্যে যখন আমরা পড়াশোনা শুরু করে লাইক লেভেল 1 লেভেল 2, ওখানে প্রত্যেকটা জিনিস আসলে ইন্ডিকেটর নিয়ে কথা বলতেছিল। সো আমি কিন্তু প্রো ইন্ডিকেটর না, মানে আমি সবসময় ইন্ডিকেটর ইউজ করি এমন কিছু না, বাট যখন দেখলাম যে ইন্ডিকেটর আসলে ভিতরের জিনিসটা কি, যে ইন্ডিকেটর আসলে কিভাবে কাজ করে এবং হাউ ইট ক্যান অ্যাকচুয়ালি হেল্প আ ট্রেডার। সো তারপরে আমার আসলে রিয়েলাইজেশন আসছে, দেন আমি আসলে নিজেও কিছু ব্যাক টেস্ট করছি এবং এভরিথিং দেখার পর তখন মনে হলো যে না, যে আমরা প্রাইস অ্যাকশন নিয়ে কাজ করি, স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে কাজ করি, সাপ্লাই ডিমান্ড নিয়ে কাজ করি, ম্যানিপুলেশন নিয়ে কাজ করি, ডাইভারজেন্স নিয়ে কাজ করি, হোয়াট এভার উই ওয়ার্ক, ইন্ডিকেটর একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবং এমন এমন কিছু ইন্ডিকেটর আছে যে সকল ইন্ডিকেটর গুলো আমাদেরকে অনেকভাবে হেল্প করতে পারে, এবং ইন্ডিকেটর গুলো টোটালি ফ্রি অফ কস্ট। আমরা যে সকল এআই নিয়ে কথা বলবো পরবর্তী সেকশন গুলোতে, ওখানের মধ্যে এমন কিছু এআই আছে যেগুলো আসলে অনেকে পেইড, দেখা যাচ্ছে মাসে $100 $200 বা মাসে একদম মিনিমাম ফেলে দিলে $50-60 নিচ্ছে। এরকম টাইপের কিছু এআই এর সিস্টেম আছে। বাট আমরা যে সকল জিনিসগুলো নিয়ে এখন কথা বলবো, দ্যাট আর পার্টিকুলার ইন্ডিকেটর, যে সকল ইন্ডিকেটর গুলো অ্যাকচুয়ালি আপনাকে আপনার অ্যানালাইসিসে হেল্প করবে, আপনাকে ট্রেডিং ডিসিশন নিতে আপনাকে হেল্প করবে। সো সেই সকল ইন্ডিকেটর গুলো আমরা এখন আজকের ভিডিওতে দেখবো। আপনারা চাইলে এটা নোট করে রাখতে পারেন, এবং আমরা যে সকল ইন্ডিকেটরের সিস্টেম বা সেটিং গুলো আমরা এখানে দেখাবো, এগুলো খুবই এক্সক্লুসিভ সেটিংস। তো সেটিং গুলো আপনারা একটু কষ্ট করে মনে রাখবেন অথবা খাতায় লিখে রাখবেন, যাতে আপনারা যখন এটা টেস্টিং করবেন বা প্র্যাকটিস করবেন ইন্ডিকেটর গুলো দিয়ে, তখন যেন এই অ্যাকুরেটলি এই সেটিংস গুলো যেন আপনারা ইউজ করেন, সো দ্যাট আপনারা যেন একটা বেটার রেজাল্ট পেতে পারেন ইন্ডিকেটর গুলো থেকে। সো প্রথমে যে ইন্ডিকেটরটা নিয়ে আমরা কথা বলবো, আমার খুবই ফেভারিট একটা ইন্ডিকেটর, দ্যাট ইজ কল মুভিং অ্যাভারেজ। সো আমরা এখানে ক্লিক করে মুভিং অ্যাভারেজ সার্চ দিলেই চলে আসবে মুভিং অ্যাভারেজ। দেখেন 3 রকম মুভিং অ্যাভারেজ আসলে এখানে আমার ফেভারিটস এর মধ্যে আছে। একটা হচ্ছে মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, একটা হচ্ছে ওয়েটেড, আর একটা হচ্ছে কনভার্জেন্স ডাইভারজেন্স, এটা হচ্ছে ম্যাকডি, এটা আলাদা একটা ইন্ডিকেটর। বাট প্রথমে আমরা দেখবো যে মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল জিনিসটা কি। মুভিং অ্যাভারেজের মধ্যে আসলে এখানে ব্যাপার আছে যে আপনারা দেখবেন যে মুভিং অ্যাভারেজ সিম্পল, মুভিং অ্যাভারেজ রিবন, হ্যাঁ, তারপর হাল মুভিং অ্যাভারেজ, স্মুথ মুভিং অ্যাভারেজ, লিস্ট স্কোয়ার মুভিং অ্যাভারেজ, ভলিউম ওয়েটেড মুভিং অ্যাভারেজ, সো অনেক রকম মুভিং অ্যাভারেজ আছে। সো এখানের মধ্যে আসলে আমরা কেন এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজটা নিয়ে কাজ করবো, বিকজ আমরা এর আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি যে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে, এই সকল সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো এগুলো কিন্তু স্ট্যাটিক হয়। স্ট্যাটিক মানে আপনি যেখানের মধ্যে একটা লেভেল এঁকে রাখতেছেন, ওইটা কিন্তু ওখানেই থেকে যাচ্ছে। প্রাইস যত উপরে উঠুক বা নিচে নামুক, এটা কিন্তু প্রাইসের সাথে মুভ করতেছে না, ইট ইজ সিটিং ওভার দেয়ার, এখানের মধ্যেই থেকে যাচ্ছে। বাট আমরা যখন ইন্ডিকেটর নিয়ে কাজ করব, মেইনলি মুভিং অ্যাভারেজ, তখন আমরা এখানের মধ্যে মুভিং অ্যাভারেজ ইএমএ, এখানে আমরা সেটিং এ গেলাম। সেটিং এ যাওয়ার পর এখানের মধ্যে আমরা দেখেন একটা লেন্থ দেখাচ্ছে, এটাকে আমরা করে দেবো 20। আর অন্য কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, জাস্ট ওকে দিবেন। দেখেন এটা একটু চেঞ্জ হয়ে গেছে জিনিসটা, বিকজ এটা ক্যালকুলেশনটা একটু চেঞ্জ হয়ে গেছে তাই। সো এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে মুভিং অ্যাভারেজের কিভাবে আসলে প্রাইস মুভিং অ্যাভারেজের সাথে কাজ করেছে। যেমন এখানে প্রাইস কিছুটা উপরে উঠে আবার মুভিং অ্যাভারেজের কাছাকাছি আসলো, এখানে আসার পর এখানের মধ্যে আমাদের একটা এনগালফিং ক্যান্ডেল দেখলাম। এই যে দেখেন এনগালফিং ক্যান্ডেল, দেন এনগালফিং ক্যান্ডেলের মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজ হওয়ার সাথে সাথে এরপর আবার প্রাইসটা আপ হওয়া শুরু করছে। এখানের মধ্যে আমরা আবার দেখতেছি মুভিং অ্যাভারেজের কাছাকাছি এসে একটা ইনসাইড বার ফর্ম করছে। তো আমরা এর আগের ভিডিওগুলোতে আই থিঙ্ক দেখেছি ইনসাইড বার হচ্ছে একটা কন্টিনিউশন প্যাটার্ন। সো কন্টিনিউশন প্যাটার্ন অনুযায়ী ইনসাইড বার যেহেতু বুলিশ হয়েছে, প্রাইসটা ইটস গোয়িং আপ। ঠিক আছে, এরপর আবার দেখেন এটা যখন মুভিং অ্যাভারেজে ব্রেক করে নিচের দিকে চলে আসছে, দেন মুভিং অ্যাভারেজ টাচ করে কিন্তু আবার এখানে ডাউন যাচ্ছে। সো মুভিং অ্যাভারেজটা অনেকটা আমাদের একটা ডাইনামিক সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এর মতো কাজ করে, যেটা আসলে প্রাইসের সাথে সাথে আগায়।
এই যে প্রাইসটা যেভাবে যাচ্ছে এভাবে জিনিসটা আগাচ্ছে। আপনি চাইলে এটার লেন্থ যদি 50 করে দেন তখন দেখবেন এটা আরেকটু স্মুথ হয়ে গেছে, ঠিক আছে। সো আপনি যদি অ্যাজ আ ট্রেডার, আপনি যদি ডে ট্রেডার হন, আমি সবসময় সাজেস্ট করব যে আপনি অ্যাকচুয়ালি 20টাকে ইউজ করার জন্য। 20টাকে ইউজ করবেন এক্সপোনেনশিয়াল। এটা যদি এখন আপনি H4-এ যান অথবা H1-এ যান, দেখবেন খুবই সুন্দরভাবে জিনিসটা কাজ করছে, খুবই সুন্দরভাবে জিনিসটা কাজ করছে। এবং 20 মুভিং অ্যাভারেজ দিয়ে আসলে আমরা মার্কেটে ভলাটিলিটিটাও যাচাই করতে পারি। এই যে এখানে মার্কেটে কি ভোলাটাইল, কেমন ভোলাটাইল, এই সব কিছু জিনিস কিন্তু আমরা এখানে যাচাই করতে পারতেছি। হ্যাঁ, সো এই গেল একটা মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটর। তো এটা দিয়ে মেনলি আমরা একটা ডাইনামিক সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখতে পারি, এবং পাশাপাশি এটা দিয়ে আমরা শর্ট টার্মের একটা ট্রেন্ডও বোঝাচ্ছে যে মুভিং অ্যাভারেজটা ডাউনওয়ার্ডস, তার মানে এটা ট্রেন্ডটা ডাউন। মুভিং অ্যাভারেজ আপওয়ার্ড, তার মানে ট্রেন্ডটা আপ। এবং প্রাইস যদি মুভিং অ্যাভারেজকে ব্রেক করে উপরে চলে যায়, এটা আমরা ধরে নিতে পারি যে এখানে ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে। আবার আমরা নর্মালি মার্কেট স্ট্রাকচারের ব্যাপারে তো অলরেডি জেনেছি। সো মার্কেট স্ট্রাকচারে আমরা অলরেডি জানি যে এখানের মধ্যে একটা স্ট্রাকচার A to B পয়েন্ট হয়েছিল, এটাকে ব্রেক করে আবার ঠিক একই রকম এই জায়গায় এসে প্রাইসটা আবার আপ দিয়েছে। সো মুভিং অ্যাভারেজ আমাদেরকে মেনলি একটা ডাইনামিক সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করার জন্য হেল্প করে। এটা হচ্ছে মুভিং অ্যাভারেজের আইডিয়া, ঠিক আছে। এবং আমরা মার্কেট কনটেক্সটের ওখানে আসলে মুভিং অ্যাভারেজ নিয়ে অনেক কথাবার্তা বলেছি, ওগুলা আপনারা দেখলে তখন আই থিঙ্ক আরো আইডিয়াটা ক্লিয়ার হবে। সো এটাকে আমরা ধরে নিব যে মুভিং অ্যাভারেজ হচ্ছে আমাদের একটা ডাইনামিক সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল। আচ্ছা, মুভিং অ্যাভারেজটা বাদ দিলাম তাহলে। এখন আমরা আরেকটা ইন্ডিকেটর এখানে অ্যাড করবো, দ্যাট ইজ একটু আগে যেটা দেখলেন যে ম্যাকডি, মানে মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স। এটা অলরেডি আমার এখানের মধ্যে অ্যাড করা আছে, সো আমি এই জিনিসটা এখানে দেখাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের মেনলি মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স। বাট নর্মাল মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স যদি আমরা এখানে একটা অ্যাড করি, জাস্ট ম্যাকডি যদি আমরা এখানে লিখি, দেখেন এটা কিন্তু একটু দেখতে ডিফারেন্ট মনে হচ্ছে এটার মতন, বা এটা ডিফারেন্ট মানে একই রকম না, দেয়ার ইজ আ সার্টেন থিংস ডিফারেন্ট, এবং এখানের মধ্যে দুইটা লাইন আমরা দেখতে পাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের একদম বেসিক মুভিং অ্যাভারেজ, যেটা ডিফল্ট সেটিংটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট লেন্থ হচ্ছে 12, স্লো লেন্থ 26, সিগন্যাল স্মুথিং 9। সো এটা হচ্ছে আমাদের বেসিক সেটিংস। বাট আমি যে সেটিংটা ইউজ করি এটা একটু ডিফারেন্ট। এটা হচ্ছে 5, 11, 4। 12, 26 না হয়ে 5, 11, 4 হিসেবে হবে। এবং এখানে স্টাইলে গিয়ে আমি ম্যাকডি এবং যে সিগন্যাল লাইনটা আছে এই দুটোটা আমি উঠাই দিলাম। জাস্ট হিস্টোগ্রামটা আমাদের জন্য লাগবে এবং জিরো লাইনটা লাগবে, দ্যাটস ইট। এরপরে আমরা যদি এখানে ওকে ক্লিক করে দেই তাহলে ওকে হয়ে গেল। ওকে, সো এই মুভিং অ্যাভারেজ দিয়ে কি হয়, মুভিং অ্যাভারেজে মেনলি আমরা মার্কেটের বুলিশ এবং বিয়ারিশ মোমেন্টাম গুলো আমরা এখানে বুঝতে পারি। যে যখন দেখলাম যে হিস্টোগ্রামটা দেখেন, মার্কেট যত স্ট্রংলি নিচে নামছে হিস্টোগ্রামটা ততটুকু নিচের দিকে বড় হয়েছে। আবার স্ট্রংলি যখন উপরে উঠে যাচ্ছে তখন হিস্টোগ্রামটা উপরের দিকে বড় হচ্ছে জিনিসটা। এটাতে আরো অনেক কাজ আছে মুভিং অ্যাভারেজ নিয়ে। দের ইজ আ লট অফ ভিডিওস ইন আওয়ার অ্যাডভান্স সেকশন। আমাদের যে অ্যাডভান্স সেকশনটা আছে ওখানের মধ্যে আমাদের মুভিং অ্যাভারেজ নিয়ে আসলে অনেকগুলো কাজ আছে। মুভিং অ্যাভারেজ দিয়ে আমরা ডাইভারজেন্সের আলাদা একটা ব্যাপার আছে, ঠিক আছে। আমি যদি একটু শর্টকাটে বলি, জাস্ট এজ আ ব্রিফ, সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ মার্কেটের ভলিউম নিয়ে কাজ করে মেনলি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরের দিকে যাচ্ছে, তার মানে ইটস হাই ভলিউম, ঠিক আছে। এরপর আবার আস্তে আস্তে স্লো হয়ে গেছে, উপরের দিকে যাওয়াটা ভলিউমটা কমে গেছে। এইভাবে আমরা জিনিসগুলোকে দেখতে পারি। যদিও বা টোটাল ভলিউমের এটা আসলে এক্সাক্ট ফিগার বা কোনো কিছু না, বাট এটা হচ্ছে মার্কেটের মোমেন্টামের উপরে, ফ্লোর উপরে বেস করে একটা ভলিউম বেসড একটা আমাদেরকে অ্যানালাইসিস বা ক্যালকুলেশন আমাদেরকে এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এবং ডাইভারজেন্সের মধ্যে আসলে অনেকগুলো ভাগ আছে, যেমন রেগুলার ডাইভারজেন্স, কন্টিনিউয়াস ডাইভারজেন্স, এক্সট্রিম ডাইভারজেন্স, হ্যাঁ, হিডেন ডাইভারজেন্স। তো ওগুলোর ব্যাপারে আমরা আসলে আহ, আমাদের অ্যাডভান্স কোর্সের মধ্যে এগুলো নিয়ে আলোচনা করেছি, ওইটা আলাদা একটা কোর্স কাইন্ড অফ। সো এখানের মধ্যে আমাদের যেটা দেখার মূলত বিষয় সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ মেইনলি আমাদেরকে হিস্টোগ্রাম দিয়ে বোঝায় যে মার্কেটের মধ্যে ভলিউম গুলা কেমন আছে, ঠিক আছে। সো দিস ইজ দ্য পার্ট অফ মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স এন্ড ডাইভারজেন্স। এরপর আরেকটা ইন্ডিকেটর যেটার ব্যাপারে না বললেই নয়, যেটা অলরেডি আপনারা এখানের মধ্যে দেখতে পাচ্ছেন, দ্যাট ইজ কল আরএসআই। আরএসআই এটার ফুল ফর্ম হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। স্ট্রেংথ, সরি, এই যে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, দিস ইজ আরএসআই।
তো আমরা যদি নর্মালি আরএসআইটাকে একটু দেখি, এখানের মধ্যে একটু ডিফারেন্স আপনারা হয়তো বা লক্ষ্য করবেন। ডিফারেন্সটা হয়েছে এই কারণেই, সরি আমি মুভিং অ্যাভারেজটা ডিলিট করে দিয়েছিলাম। সো এখানে ডিফারেন্সটা হয়েছে এই কারণে, আমি একটু জাস্ট এটাকে বড় করে দিই বিকজ এটা ডাউনে আছে, ইয়া। সো এখানে একটু মুভিং আরএসআইটা আপনারা যদি একটু দেখেন, সেই ক্ষেত্রে আমরা এখানে জাস্ট আরএসআই লেন্থটা 9 এর জায়গায় আমরা করে দেবো 10, জাস্ট 10। আর এটা এসএম এর জায়গায় হবে ইএম। আমরা সবসময় এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজটাকে ইউজ করবো রাদার দেন সিম্পল মুভিং অ্যাভারেজ। এটার পিছনে কেউ যদি বলে যে ভাই কেন এখানে মধ্যে হোয়াট ইজ দ্য প্রবলেম, প্রবলেম হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ হচ্ছে নর্মাল অ্যাভারেজিং করে মার্কেটের প্রাইসটাকে, বাট এক্সপোনেনশিয়াল যেটা করে, এক্সপোনেনশিয়াল মেইনলি মার্কেটের রিসেন্ট ডাটার উপরে বেশি ফোকাস করে। মনে করেন আমি যদি সিম্পল মুভিং অ্যাভারেজ নিয়ে যদি আমরা কাজ করি, সেক্ষেত্রে জাস্ট আমি এখানে একটা অ্যাড করে দেখাচ্ছি যে সিম্পল মুভিং মুভিং অ্যাভারেজ লিখে তাহলে চলে আসবে। হ্যাঁ, মুভিং অ্যাভারেজ সিম্পল, এটা নিয়ে আমি কাজ করলাম। দেখেন এখানে আমি ধরেন ফর এক্সাম্পল এটাকে আমি দিলাম 50, ফর এক্সাম্পল জাস্ট 50 পিরিয়ডের একটা মুভিং অ্যাভারেজ আমি এখানে দেখতে পাচ্ছি। এরপর আমি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এখানে অ্যাড করি, মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল সেমই দিব আমি, যে এসএমএ এখানে ইএমএ আমি এটাকে 50 করে দিচ্ছি, দ্যাটস 50। কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি যেন আপনাদের বুঝতে একটু ইজি হয়। আমি এটাকে অরেঞ্জ কালার করে দিলাম, গ্রিন কালার, একটু পার্পল করে দিলাম, ওকে, মোটা করে দিলাম, ওকে। তাহলে ইনপুটসে গেলাম, 50 দিলাম। দেখেন এখন দেখেন ব্লুটা হচ্ছে আমাদের সিম্পল মুভিং অ্যাভারেজ, আর যেটা পার্পল আছে সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। দেখেন সিম্পলটা অনেক সময় দেখা গেছে যে প্রাইসের থেকে অনেক দূরে দূরে চলে যাচ্ছে, বাট আমাদের যেটা এক্সপোনেনশিয়াল সেটা কিন্তু দেখেন প্রাইসের সাথে লেগে লেগে যাচ্ছে, মানে ইট ইজ কাইন্ড অফ লাইক প্রাইস এটার সাথে বেশি অ্যাট্রাক্ট করতেছে। দেখেন এই যে এটার সাথে বেশি অ্যাট্রাক্ট করতেছে রাদার দেন সিম্পল। সিম্পলটা হচ্ছে আমাদের ব্লু কালার, ব্লু কালারটা কিন্তু অত বেশি আমাদের প্রাইসটাকে অত বেশি রেসপেক্ট করতে পারতেছে না, যতটুকু রেসপেক্ট এবং যতটুকু অ্যাকুরেট ভাবে রিসেন্ট প্রাইসের সাথে লেগে লেগে কাজ করতেছে আমাদের এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, কারণ এটা রিসেন্ট ডাটার উপরে বেশি ফোকাস করে। ঠিক আছে, সো যাই হোক, এটা জাস্ট একটা আইডিয়ার জন্য আমি আবার বলে দিলাম। সো আরএসআই তো এবং ম্যাকডি তো যখন আমরা কোনো কিছু করবো, যে যেমন আরএসআই থেকে টাইপ লেখা আছে, সো এখানে আমরা সবসময় ইএমএ টা ইউজ করার চেষ্টা করবো। ঠিক আছে, এবং আরএসআই লেন্থটা 9 এর জায়গায় 10 দিবেন, তাহলে বেটার হবে। সো আরএসআই একটা মজার ব্যাপার হচ্ছে, আরএসআই তে দেখেন দুইটা বাউন্ডারি আছে, এখানের মধ্যে একটা লেখা আছে 70, একটা লেখা আছে 30। একটা জিনিস খেয়াল করবেন, যখন প্রাইস এই 30-র নিচে চলে যায় তখন কিন্তু মার্কেটে একটা বাই আসার সম্ভাবনা থাকে, কারণ এটাকে আমরা বলা হয় ওভারসোল্ড। 30-র নিচে জোনটাকে বলা হয় ওভারসোল্ড, এবং 70-র উপরে জোনটাকে বলা হয় ওভারবট। ঠিক আছে, যদিও এটা সবসময় এমন হবে না যে জাস্ট 30-র নিচে গেল তখনই আমরা বাই দেবো, ইটস নট লাইক দ্যাট, এত ইজি না ব্যাপারটা। বাট এটা আসলে আমাদেরকে একটা ওভারসোল্ড এবং ওভারবট একটা এরিয়ার একটা আইডিয়া দেয়। যেমন ধরেন এটা প্রাইসটা নিচে নামতে নামতে মানে সোল্ডে বেশি চলে গেছে, তার মানে এখন বায়াররা ঢোকার সময়। আবার এটা দেখেন যে প্রাইসটা উপরে উঠতে উঠতে একটা ওভার বট এরিয়াতে চলে গেছে, তার মানে এখন সেলাররা ঢোকার সময়। এটা হচ্ছে জাস্ট বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ আরএসআই। বাট আরএসআই এর সাথে আবার ডাইভারজেন্সের এখানে একটা কাজ আছে। মানে চাইলে এখানে মধ্যে জাস্ট ক্যালকুলেট ডাইভারজেন্স, এটার মধ্যে টিক মার্ক দিয়ে দিলেন যে দেখেন এখানে আমাদের ডাইভারজেন্স দেখাচ্ছে। সো আমি আপনাদেরকে এখন বলবো না যে আপনারা ডাইভারজেন্সটা বেশি ফোকাস করেন, বাট ডাইভারজেন্সের যদি একটা বেসিক যদি আমি একটা ধারণা দিই, এটা আরএসআই এর জন্য বলেন বা ম্যাকডির জন্য বলেন, যে ফর অ্যান এক্সাম্পল যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রাইসটা এখান থেকে এদিকে উপরে উঠে গেছে। ট্রেন লাইন দিয়ে একটু এঁকে দেখেন তাহলে আপনারা বুঝবেন যে এই পয়েন্টে এবং এই পয়েন্ট প্রাইসটা এভাবে উঠে গেছে, রাইট? আমরা এখানে দেখতে পাচ্ছি প্রাইসটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট উঠে গেছে, বাট ঠিক একই জায়গায় দেখেন আরএসআই কিন্তু অত বেশি উঠে নাই, এটা কিন্তু থেমে গেছে, ইট ওয়াজ গোয়িং ডাউন, বাট এখানে প্রাইসটা উপরের দিকে যাচ্ছিল। সো এটাকে আসলে বলে ডাইভারজেন্স, যে প্রাইস একরকম মুভ করছে বাট আরএসআই বা ম্যাকডি আরেক রকম ভাবে মুভ করছে, এটাকে আসলে ডাইভারজেন্স বলে। তো আমরা সবসময় সেক্ষেত্রে ইন্ডিকেটরকে একটু প্রাধান্য দিব। এমন না যে এখানে নিচে যাচ্ছে বলে আমি এখান থেকে সেল করা শুরু করে দেবো, ইটস নট লাইক দ্যাট। এখানের মধ্যে অনেক কিছু ফ্যাক্টর আছে, কনফার্মেশনের ব্যাপার স্যাপার আছে, ওগুলোর উপরে বেস করে আমরা আসলে এখানে বাই সেল এগুলা করবো। ঠিক আছে, জাস্ট আপনাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি ডাইভারজেন্সটা একটা ব্রিফ আইডিয়া দিয়ে দিলাম, বাট ডাইভারজেন্স ইজ আ ভেরি বিগ কোর্স।
ডাইভারজেন্স নিয়ে আমার মনে আছে আমি ডাইভারজেন্স ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম। সো ডাইভারজেন্স নিয়ে আমি একটা আলাদা কোর্স করছি, অ্যারাউন্ড $1,000 এর একটা কোর্স শুধু ডাইভারজেন্স নিয়ে। তাহলে বুঝতে পারতেছেন ডাইভারজেন্স ইজ নট লাইক যে আমি আপনাকে 5 মিনিট বা 10 মিনিট বা আধা ঘন্টায় একটা ভিডিওতে আমি আপনাকে শিখিয়ে দিতে পারবো। ইট ইজ আ ভেরি বিগ কনসেপ্ট। সো ওই কনসেপ্টটা আমাদের অ্যাডভান্সের মধ্যে এটা কভার করা হয়েছে। তো আম, ভয় পাওয়ার কিছু নাই। দেয়ার আর লট অফ থিংস কামিং আপ যেগুলো আপনাদেরকে অন্য দিকেও হেল্প করবে। সো নো নিড টু ওয়ারি অ্যাবাউট। সো আরএসআই এর মেইনলি ব্যাপারটা হচ্ছে এটাই যে আপনার যদি ওভার সোল্ডে থাকে তখন আমরা বাই করার চিন্তা ভাবনা করবো, যখন ওভার বটে থাকে তখন আমরা সেল করার চিন্তা ভাবনা করবো। এই এই ভিডিওতে জাস্ট আপনারা দেখে রাখেন যে কোন ইন্ডিকেটর কিভাবে কাজ করে, দ্যাটস ইট। যখন আমরা স্ট্র্যাটেজিতে যাব তখন কিন্তু এক একটা ইন্ডিকেটর আমাদেরকে কিন্তু কিভাবে কাজ করে ওইটা আমাদের ওইটা নিয়ে আমরা কিভাবে স্ট্র্যাটেজি বানাইছি এবং ওই স্ট্র্যাটেজি কিভাবে আমাদেরকে ট্রেড নিতে হেল্প করতেছে, তখন এগুলো আপনার কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। কারেন্টলি আমি জাস্ট আপনাকে পরিচয় করে দিচ্ছি কোন কোন ইন্ডিকেটর নিয়ে আসলে এমএফএক্স কাজ করে এবং আমি পার্সোনালি এই সকল ইন্ডিকেটর নিয়ে কাজ করে আসি। এরপরে আরেকটা ইন্ডিকেটর যেটা আসলে না বললেই নয় সেটা হচ্ছে এটিআর। এটাকে বলা হয় অ্যাভারেজ ট্রু রেঞ্জ। এভারেজ ট্রু রেঞ্জ জিনিসটা কি? অ্যাভারেজ ট্রু রেঞ্জ জিনিসটা হচ্ছে এই যে লেভেলটা, ঠিক আছে? এখানের মধ্যে আমরা একটু ডানের দিকে চলে যাই, একদম লাস্ট মোমেন্টে চলে যাই। হুম, এই লাস্ট মোমেন্টে এখানে কোনো আমাকে বাই সেলের কোনো কিছু আসলে এটিআর আমাকে বলে না যে এখন বাই করো বা এখন সেল করো বা এখন ডাইভারজেন্স হচ্ছে। কোনো কিছু আসলে এটিআর আমাকে বলবে না। এটিআর আমাকে কি বলবে যে কারেন্টলি এই যে মার্কেটটা আমরা দেখতে পাচ্ছি এই মার্কেটের অ্যাভারেজ প্রাইস কত, অ্যাভারেজ মুভমেন্টটা কত। ঠিক আছে? যেমন ধরেন এখানে আমরা বুঝতে পারছি যে ডান সাইড এখানে দেখেন যে এটা লেখা আছে 85.54। তার মানে এই পুরো মার্কেটের মুভমেন্ট হচ্ছে এখন 85.54 পিপস। ঠিক আছে? তার মানে একটা ক্যান্ডেল, এই যে 1 আওয়ার ক্যান্ডেল, একটা 1 আওয়ার ক্যান্ডেলের অ্যাভারেজ পিপস হচ্ছে 85 পিপস। আমরা যদি H4-এ যাই নাম্বারটা চেঞ্জ হবে, দেখেন 159 বা 160-এর কাছাকাছি। আমরা যদি ডেইলিতে যাই এটা আরো বাড়বে অফকোর্স, এটা দেখেন 452 বা 457। আমরা যদি এখন 5 মিনিটে যাই এটা আরো কম থাকবে, এই যে 16। তার মানে প্রতি 5 মিনিট ক্যান্ডেলের অ্যাভারেজ মুভমেন্ট হচ্ছে 16 থেকে 17 পিপস। আর 1 ঘন্টা ক্যান্ডেলের প্রতি ক্যান্ডেলের মুভমেন্ট হচ্ছে প্রায় 84-85 পিপস। তাহলে এখন এটা আমাদেরকে কিভাবে হেল্প করে? এটিআর মেইনলি আমাদেরকে হেল্প করে একটা রেঞ্জ, মানে অ্যাভারেজ মুভমেন্টটা বের করার জন্য। অ্যাভারেজ মুভমেন্টটা জেনে আসলে আমাদের লাভটা কি? লাভটা হচ্ছে এরকম যে আমরা যদি এখানের মধ্যে কোনো একটা এসএল দেই, মানে সেল স্টপ লস দেওয়ার চিন্তা ভাবনা করি, বা একটা কারেন্সি পেয়ার নিয়ে অথবা গোল্ড নিয়ে, বা এই যে আমরা এখন ড জোন্সের চার্টটা দেখতেছি, এগুলা নিয়ে যদি আমরা ট্রেড করার চিন্তা ভাবনা করি, তখন আমাদেরকে একটা আইডিয়া দিবে যে এই ক্যান্ডেলের মানে এই চার্টের এই টাইম ফ্রেমের ক্যান্ডেল গুলার অ্যাভারেজ পিপস হচ্ছে এত। সো তুমি কি এগুলো আসলে মানে এটাকে হজম করতে পারবা? ঠিক আছে? কারণ পিপসের মুভমেন্টের এভারেজ যদি অনেক বেশি থাকে সেক্ষেত্রে আপনার ক্যাপিটালও কিন্তু অনেক বেশি লাগবে, কারণ তখন 0.01-এ দেখবেন যে এখানে 85 পিপস। 85 পিপসের আপনার অ্যাসেল মানে $8, $8.5 আপনার কিন্তু অ্যাসেল চলে যাবে মেনলি। তো আপনি যদি $100 নিয়ে ট্রেড করতে যান, আপনাকে যদি আমি বলি যে আপনি ডজন্স নিয়ে ট্রেড করেন, আপনার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। এভারেজ যদি 85 হয়, আমাদের একটা স্ট্র্যাটেজি আছে এরকম যে এভারেজ যদি যেটাই হবে ওটাকে ইন্টু টু করি আমরা। তাহলে 85 ইন্টু 2 করলে অ্যারাউন্ড কত হচ্ছে আপনারা বুঝতে পারেন, প্রায় 170। তাহলে 170 পিপসের যদি আপনি অ্যাসেল দেন, সেই ক্ষেত্রে আপনি যদি 0.01 নিয়েও কাজ করেন তাহলে দেখাচ্ছে প্রায় $17 মতো আপনার অ্যাসেল হয়ে যাচ্ছে। তার মানে আপনার যদি $100 ক্যাপিটাল হয়, ফর অ্যান এক্সাম্পল, আপনি কিন্তু 17% রিস্ক নিচ্ছেন একটা ট্রেডে। দ্যাট ইজ মোর দেন হোয়াট উই শুড ডু। আমরা সবসময় চেষ্টা করি 1 থেকে 2% রিস্ক নিতে ক্যাপিটালের পার ট্রেড। ঠিক আছে? সেখানে আপনি 17% যদি রিস্ক নেন তাহলে কিন্তু হবে না। সো এগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। সো এটিআর অ্যাকচুয়ালি আমাদেরকে এটা বোঝার জন্য হেল্প করে যে মার্কেটে ওই টাইম ফ্রেমে দেখেন, এটা টাইম ফ্রেম অনুযায়ী কিন্তু এটিআর চেঞ্জ হচ্ছে। মানে ওই টাইম ফ্রেমের ক্যান্ডেল অনুযায়ী কতটুকু অ্যাভারেজ মুভমেন্ট, বা ওই ক্যান্ডেল ওই টাইম ফ্রেমের ক্যান্ডেলের অ্যাভারেজ রেঞ্জটা কত বা মুভমেন্টের রেঞ্জটা কত, এইটাই আর কিছু না। So, এই ছিল এটিআর এর ঘটনা। এখন আমরা আরেকটা ইন্ডিকেটর যেটা আসলে না বললেই নয়, দ্যাট ইজ কল্ড, আপনাদেরকে ট্রেড লাইন নিয়ে কথাবার্তা বলা হয়েছে এখানে, হচ্ছে বলিঞ্জার। বলিঞ্জার ব্যান্ড জিনিসটা কি? বলিঞ্জার ব্যান্ড হচ্ছে মেনলি এটাতে আমাদের যে ক্যালকুলেশনটা হয়, এখানে ক্যালকুলেশনের মধ্যে আমাদের যে জিনিসটা থাকে এটাকে আমরা এসএমএ থেকে কি করব, ইএমএ করে দিব, তাহলে আরো বেটার ক্যালকুলেশন করে দিবে আমাদেরকে। বলিঞ্জার ব্যান্ডও অনেকটা আমাদের একটা ডাইনামিক সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মতন কাজ করে থাকে। এখানের মধ্যে মাঝখানে যে ব্লু লাইনটা দেখতেছেন এটা কিন্তু আমাদের 20 ইএমএ।
ঠিক আছে, আপনি জাস্ট এখানে সেটিং এ গেলে দেখতে পারবেন এই যে ইএমএ 20 মাঝখানেরটা, দেখছেন? সো আমরা এটাকে ওকে দিব, সবকিছু চেঞ্জ করার দরকার নেই, জাস্ট বেসিস এমএ ট্যাগটা আমরা এসএমএ থেকে ইএমএ করে দিব, দ্যাটস ইট। আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, এখানে আমরা ওকে দিয়ে দিলে এটা চলে আসবে। সো এখানের মধ্যেও দেখেন যে প্রাইসটা যতবারই ব্যান্ডের বাইরে যাচ্ছে বা ব্যান্ডের থেকে বাউন্স, ব্যান্ডের কাছাকাছি গিয়ে আবার ঘুরে আসতেছে, ততবারই আমরা কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখতে পাচ্ছি এখানে। এই যে এখানে ব্যান্ডের বাইরে চলে গেলো, আবার ভিতরে চলে আসলো। সো ইটস আ লাইক আর রাবার ব্যান্ড, যেখান থেকে বারবার প্রাইস যদি এটাকে ভাঙার চেষ্টা করে দেন আবার এটার ভিতরে চলে আসে, নিচের দিকে ভাঙার চেষ্টা করলে উপরে চলে যায়, উপরের দিকে ভাঙার চেষ্টা করলে নিচে চলে আসে। ঠিক আছে, বাট এখানে যখন ট্রেড হয় ওইটারও একটা ব্যাপার আছে, যে হাউ থিংস ক্যান রান। যে এখানে মাঝখানে কিন্তু 20 এম এ যেহেতু আছে, তো এটা ব্রেক করে উপরে চলে গেছে। এখন 20 এম এ যদি এটাকে সাপোর্ট হিসেবে পেয়ে যায়, তখন দেখেন 20 এম এর সাথে বাউন্স করে করে মার্কেটটা উপরের দিকে চলে যাচ্ছে, বা এই যে 20 এম এর সাথে বাউন্স করে মার্কেটটা নিচের দিকে চলে আসতেছে। ইট ইজ হ্যাপেনিং লাইক দ্যাট এজ ওয়েল। সো এইভাবে আমরা বলিঞ্জার ব্যান্ডটাকে ইউজ করতে পারি। মেইনলি বলিঞ্জার ব্যান্ড নিয়ে আমাদের অ্যাডভান্সে আমরা যখন ডাইভারজেন্সে কথাবার্তা বলবো, এটাকে আমরা একটা মেকানিক্যাল স্ট্র্যাটেজি, এটা আমাদের অ্যাডভান্সের নতুন, এটা একটা সংযোজন, মেকানিক্যাল স্ট্র্যাটেজি জিনিসটা। এবং এটার জন্য আমরা এটিআর ইউজ করে থাকি। সো একটু আগে যে এটিআর এর কথা বললাম, এভারেজ ট্রু রেঞ্জ এবং বলিঞ্জার ব্যান্ড, এই দুটো মিলে কিন্তু একটা স্ট্র্যাটেজি আছে, বাট এটা হচ্ছে আপনার অ্যাডভান্স যারা স্টুডেন্ট আছে, অ্যাডভান্সে যারা আছেন তাদের জন্য। কারণ এটার জন্য ডাইভারজেন্সের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আপনাদের খুবই দরকার। সো এই ছিল বলিঞ্জার ব্যান্ডের একটা ওভারঅল একটা আইডিয়া। এইটা ছাড়া আরেকটা জিনিস হচ্ছে ফ্র্যাক্টালস। আমরা এখানে আমাদের জাস্ট লেখা রাখবো ফ্র্যাক্টালস। ফ্র্যাক্টালস দেখবেন উইলিয়ামস ফ্র্যাক্টালস চলে আসলো। ফ্র্যাক্টাল জিনিসটা কি? ফ্র্যাক্টাল মেনলি আমাদের সুইং পয়েন্ট গুলাকে, এই যে আমরা হায়ার হাই হায়ার লো, এগুলো বোঝার জন্য অনেকে আছে নতুন, তারা এগুলো ধরতে পারে না, বুঝতে পারে না কোনটা হায়ার হাই কোনটা হায়ার লো। সো এটা বোঝার জন্য ফ্র্যাক্টাল আমাদেরকে অনেক হেল্প করে। এখন নর্মাল বেসিক যেটা সিস্টেম বা সেটিং যেটা দেওয়া আছে ফ্র্যাক্টালের, ওইটা দেখলে আসলে আপনার মাথা ঘুরে যাবে যে এগুলো আসলে কি জিনিস। তো এটাকে আমাদের একটু সেটিং করতে হবে, এটাকে আমরা ইনপুটে গিয়ে করে দিব 8। 8 করে দেবো, 8 করে দিলে প্রপার জায়গাগুলোকে বের করে দিবে। আর আপনি যদি ফর এক্সাম্পল একটু বড় টাইম ফ্রেম, লাইক এখন আমরা 4 আওয়ার আছি, 4 আওয়ার বা তার অধিক হলে আমরা পিরিয়ড ইউজ করবো 5। তাহলে দেখেন প্রপার আরো কয়েকটা সুন্দর সুন্দর সুইং পয়েন্ট গুলো আমাদেরকে বের করে দিচ্ছে। বাট আপনি যদি 15 মিনিট বা 1 ঘন্টার সুইং পয়েন্ট গুলো বের করে দেখতে চান, সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব 8 দেওয়ার জন্য। মানে একদম 5 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত আপনারা যা ইউজ করেন না কেন, আপনারা তখন ফ্র্যাক্টাল ইউজ করবেন 8। ফ্র্যাক্টাল ইউজ করবেন 8। এটা একটু মাথায় রাখবেন প্লিজ, এটা একটু মাথায় রাখবেন যে যদি আমরা লোয়ার টাইম ফ্রেমে যাই তখন ফ্র্যাক্টালের পিরিয়ডটা বেড়ে যাবে। আর যদি আমরা 4 আওয়ার টাইম ফ্রেম বা এর অধিকে চলে যাই, তখন আমাদের ফ্র্যাক্টালের টাইম ফ্রেম যদি আমরা পিরিয়ডটা যদি কমাই দেই, তাহলে তখন আমরা কমাতে পারবো। বাট আমরা যদি 5 মিনিট থেকে 1 ঘন্টা এগুলো যদি ইউজ করি, তখন আমরা ফ্র্যাক্টাল ইউজ করবো 8। এটা একটু মাথায় রাখবো। আমি এখন 5 মিনিটে যে দেখাচ্ছি এর কি অবস্থা। এই যে এখন 5 মিনিটে যদি আপনার 5 দেওয়া থাকে, দেখবেন যে এখানে অনেকগুলো সে বের করে দিচ্ছে যেগুলো আসলে প্রয়োজন নেই। এই যে দেখেন এখানে অনেকগুলো বের হয়েছে যেগুলো আসলে প্রয়োজনীয় না। তো অপ্রয়োজনীয় জিনিস রেখে শুধু শুধু আমাদের অ্যানালাইসিসটাকে কমপ্লিকেট করার কোনো মানে হয় না। সো লোয়ার টাইম ফ্রেম গুলোতে আমরা ফ্র্যাক্টাল ইউজ করবো 8, এবং 4 আওয়ার বা তার অধিক টাইম ফ্রেমের জন্য আমরা ইউজ করব 5। ব্যাপারটা বুঝা গেছে? আই হোপ ইটস ক্লিয়ার। সো এই জিনিসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ইন্ডিকেটর গুলো যেগুলো। এছাড়াও আমরা অনেকগুলো ইন্ডিকেটর নিয়ে কাজ করি, যেমন ইশিমোকু টাইপের একটা ইন্ডিকেটর আছে। এটা আসলে আমাদের আলটিমেটের একটা সাবজেক্ট। তো ইশিমোকু ইন্ডিকেটর জিনিসটা কি? ইশিমোকুর মধ্যে অনেকগুলো আসলে, এখানে দেখতে পারেন যে মুভিং অ্যাভারেজের মতো কিছু কিছু জিনিস আছে। আম, এখানে আবার নিচের দিকে দেখা যাচ্ছে ক্লাউড টাইপের কিছু ব্যাপার স্যাপার আছে। তো এটা আসলে ডাইনামিক সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে কাজ করে। এটার সাথে এটার বাইরেও আসলে কিছু থিওরি আছে, লাইক প্রাইস থিওরি, টাইম থিওরি, যেগুলো ইশিমোকুর সাথে ওয়েভ থিওরি, এগুলো আসলে এগুলা ইশিমোকুর সাথে কাজ করে থাকে আর কি। সো দিস ইজ দ্য ওভারঅল থিং, যে জিনিসগুলো নিয়ে আসলে আমরা মূলত কাজ করব। এবং এই জিনিসগুলোর ব্যাপারে জাস্ট একটা ব্রিফ আইডিয়া দিলাম। যখন আমরা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করবো, তখন এই জিনিসগুলো নিয়ে কিভাবে আসলে আমরা স্ট্র্যাটেজির মধ্যে ইউজ করতেছি, এগুলো নিয়ে আমরা আরো বেটার কিছু জানতে পারবো। সো দিস ইজ ইট ফর দ্য ভিডিও। আই হোপ যে বেসিক যে সকল ইন্ডিকেটর গুলো আমাদের আসলে জানা দরকার, সেই সকল ইন্ডিকেটর নিয়ে আমরা অলরেডি একটা আইডিয়া পেয়ে গেছি। এন্ড নেক্সট এর ভিডিও গুলোতে আমরা দেখবো যে আসলে আমরা যখন স্ট্র্যাটেজি নিয়ে কাজ করবো, তখন ইন্ডিকেটর গুলো কিভাবে আমাদেরকে অ্যাকুরেসি বাড়ানোর জন্য হেল্প করতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।